আমরা তো এখনো পুরনো শাসন প্রক্রিয়ার মধ্যে আছি। আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়েছে। ফরিদুল হক, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও আমরা দেখলাম যে কর্মসূচি ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। আবারও রাজপথে আমরা দেখছি যে রাজনীতি গড়ালো। সেই জায়গা থেকে জানতে চাই, এটা কি সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল? জি, ধন্যবাদ আপনাকে। সরকারের উপরে চাপ সৃষ্টির আগে জনগণের কাছে যে কমিটমেন্ট, গণভোট জনগণ যেটা দিয়েছে, জনগণ যেটা চায়, যেভাবে বাস্তবায়ন করতে চায়, সেই বিষয়টা জনগণের গণরায়কে যখন পদদলিত করার চেষ্টা করা হয়, তখন রাজনৈতিক দলের দায়িত্ব তো জনগণের কাছে যাওয়া, জনগণকে এই বিষয়টার সাথে সম্পৃক্ত করা। এছাড়া তো ধরুন অন্য কোনো পথ আর খোলা থাকে না। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে পথ তো দুইটা, একদম মানে স্রেফ দুইটা পথ। আপনি আইদার পার্লামেন্টে গিয়ে টেবিলে আলাপ করবেন অথবা আপনি রাস্তায় যাবেন, এর বাইরে তো কোনো পথ নাই। বর্তমান যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, বৈশ্বিক সংকটের কথা শুরুতেই বলছিলাম, এবং অভ্যন্তরীণ কিছু সংকট তো রয়েছে, অর্থনৈতিক বেহাল দশা, সেই সঙ্গে জ্বালানি সংকট, সবকিছু মিলিয়ে বিরোধী দলকে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করছে নাকি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য লড়ছে? দেখেন, আমাদের এখানে মানে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সামনে দুইটা প্রধান কাজ। একটা কাজ হচ্ছে আপনি রেগুলার গভর্নমেন্ট চালাবেন, আর একটা কাজ হচ্ছে আপনার শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য যেই প্রক্রিয়াটা আমরা তৈরি করেছি, আমরা গত 1.5 বছরে সবাই মিলে সেইটাকে আপনি ত্বরান্বিত করবেন, যাতে করে একটা নতুন শাসন ব্যবস্থায়, নতুন শাসন প্রক্রিয়ায় আপনি শুরু করতে পারেন। আমরা তো এখনো পুরনো শাসন প্রক্রিয়ার মধ্যে আছি। শাসন ব্যবস্থার কোথাও তো এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। যেমন ধরেন যে অধ্যাদেশগুলো বাতিল হলো কিংবা ল্যাপস হলো, এগুলো কিন্তু পুরো জুলাই চার্টারের অলমোস্ট 30-40%। মানে এগুলো খুব সিগনিফিকেন্ট জায়গা। যেমন বিচার বিভাগের আলাদা সচিবালয় হবে কিনা, এটা একটা খুব সিগনিফিকেন্ট কোশ্চেন গত 50 বছরের। তার মানে এইটাকে ল্যাপস করা হচ্ছে। এখন বিচার বিভাগটা আগের মতো থাকবে। আপনার ধরেন মানবাধিকার কমিশন, মানবাধিকার আপনার কেড়ে নেওয়া হবে, সেটাও একটা নখদন্তহীন বাঘ হিসেবে থাকবে। আপনার গুম, এই যে ভাই অলরেডি বলে দিয়েছেন যে গুম 12 তারিখের পরে গুম নামে আর কোনো জিনিস আপনার এখানে এক্সিস্ট করবে না। আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়েছে। মানে ওই ডিজিটাল নিরাপত্তা আইনের পরে, এই আইন বাতিল করার পরে যে আইন করা হয়েছিল, ওই আইনের দোহাই দিয়ে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আইনমন্ত্রী যেমনটা বলছেন যে আইনগুলোকে যুগোপযোগী করা হচ্ছে। আইনগুলোকে যুগোপযোগী করা, এগুলো আসলে আমি কি বলবো, এটা আসলে এক ধরনের মিথ্যাচার। মানে এটা অবশ্য মিথ্যাচার বলা যায় না, কারণ সংসদীয় ভাষা এখন আবার খেয়াল রাখতে হয়। মানে অসত্য। আইনগুলোকে যুগোপযোগী করা হচ্ছে। আমি আপনাকে একটা ফিগার দিই। 133টা অধ্যাদেশ, যার ভেতরে 98টা হুবহু পাস হচ্ছে, 15টা অধ্যাদেশ কিন্তু সংশোধন করা হচ্ছে, 4টা অধ্যাদেশ পার্লামেন্টে তোলা হচ্ছে রোহিত করার জন্য, যেটা হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এর ভিতরে একটা, গুমের 2টা, এই বিচার বিভাগেরটাও আছে, গুমেরটাও আছে। বিচার বিভাগের 2টা, মানবাধিকারের একটা, এবং হচ্ছে গুমের একটা। গণভোটও রয়েছে না, গণভোটটা হচ্ছে এখন পর্যন্ত ল্যাপস করা হচ্ছে। বাকি যে 16টা, এই 16টা হচ্ছে ল্যাপস করা। মানে যদি এটা 12 তারিখের মধ্যে না তোলা হয়, তাহলে এটা ল্যাপস হয়ে যাবে, মানে এটা অকার্যকর হয়ে যাবে। সরি, বিচার বিভাগেরটা ওর মধ্যে আছে, অকার্যকর হয়ে যাবে। তা এই যে 15টা আপনি সংশোধনী করছেন না, 15টা তো আপনি সংশোধন করছেন, তাহলে এই 15টার সাথে আরো 15টা আপনাকে সংশোধন কেন করতে পারছেন না? যুগোপযোগী করার, এরপরে যদি আরো যুগোপযোগী করা দরকার হয়, আপনি এটাকে প্রত্যেকটা আইনই তো সংশোধিত হয়, আপনি পরে সংশোধনী করেন। ধরেন এই বিচার বিভাগের যে আলাদা সচিবালয়, এই সচিবালয়ের পক্ষে অলরেডি জাজেস অ্যাসোসিয়েশন এবং হচ্ছে যে একটা বিসিএস, একটা জাজেস যে 24তম যে জুডিশিয়াল যে সার্ভিস যে ব্যাচটা, ওনারা কিন্তু আলাদা 2টা বিবৃতি দিয়েছেন। এবং এইটা যখন আপনি 12 তারিখের পরে, যেটা অলরেডি এস্টাবলিশ, যেটা অলরেডি ফাংশন করছে, যে বিচার বিভাগের যে সচিবালয়, এটা আর কাজ করবে না, কারণ আইনটাই থাকছে না। এখন কিভাবে তাহলে যুগোপযোগী করবে? মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো আসলে অসত্য। এখন ব্যাপারটা হচ্ছে যে শাসন ব্যবস্থাকে পুরনো জায়গাতে রেখে, আরেকটা হচ্ছে যে আপনি এই যে রেগুলার যে সংকটগুলো, এটা আছে, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে আমরা যে জায়গায় বাংলাদেশকে দেখতে চাই কিংবা নিতে চাই, অন্তত কথার কথা হলেও সবাই এই কথাটা বলে, বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই, বাক স্বাধীনতা চাই, মানবাধিকার চাই। আপনি গণতান্ত্রিক পথে না হেঁটে আবার পেছনে যাবেন, বাক স্বাধীনতা কেড়ে নেবেন, মানবাধিকার আপনি করবেন না, কি বলে যে রক্ষা করার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেবেন না। এই জায়গাটা রেখে অন্য কোনো সংকট বাংলাদেশের সমাধান করা সম্ভব না। এবং এইটাও আপনার দরকার, এটাও দরকার। মানে এটা না থাকলে এটা আসবে না। আপনি দেখেন, কখনোই এই জিনিসগুলো প্রপারলি বাংলাদেশে ছিল না। তো একটা স্বৈরতান্ত্রিক কাঠামো, যেখানে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা, এখনো পার্লামেন্টে আর্টিকেল 70 আছে, যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন সংস্কার যাই বলেন না হচ্ছে,
আপনার বিচার বিভাগ এখনো ধরেন মনে করেন যে এটাকে একটু বের করার চেষ্টা করা হয়েছিল, এটাকে আবার রাষ্ট্রপতির মাধ্যমে ধরেন প্রধানমন্ত্রীর অধীনে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে বারবার বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হবে না। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে একজন দলীয় ব্যক্তিকে বসানো হয়েছে, যিনি আবার ব্যবসায়ী। তো এই যে ইন্ডিকেশনটা তো কোনোভাবে ঠিক না। আরেকটা বড় ব্যাপার, আমাদের এইবারের কমিটমেন্টের ভিতরে অন্যতম বড় কমিটমেন্ট ছিল যে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন করব। সেখানে বিএনপি অনেক আগে একটা 31 দফা দিয়েছে, তারপরে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, এরপরে তারা নির্বাচনে ইশতেহার দিয়েছে। অলরেডি 3টা জায়গায়, এবং তারা কিন্তু বারবার বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমরা জুলাই সনদের একেবারে দাড়ি কমা সেমিকোলন সহ মানব। আমরা তো গণভোটের রায় চাচ্ছি, কারণ জুলাই সনদের পরে অন্তত 4টা ধাপ আমরা পার হয়েছি। এখন আপনি যদি পেছনের ধাপ নিয়ে কথা বলতে থাকেন প্রতিদিন, তাহলে বাকিগুলো তো নাই হয়ে যায়। তা আমি যাই হোক, তো ওনাদের কথার মধ্যেই যদি আমি থাকি, জুলাই সনদের দফা 52 এইখানে স্পষ্টভাবে বলা আছে যে বিচার বিভাগের একটা আলাদা সচিবালয় হবে, যেখানে নোট অফ ডিসেন্ট ছাড়া বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে, তার মানে এটা তারা ভায়োলেট করছে। 31 দফাতে ওনারা বলছেন সাংবিধানিক সংস্কার কমিশন করবে ওনারা ক্ষমতায় আসলে। সেই কমিশন না করে ওনারা এখন একটা সংসদীয় কমিটি করছে, যেই কমিটি আসলে পঞ্চদশ সংশোধনীর আগে শেখ হাসিনা এরকম একটা কমিটি করছিল। তার মানে ইন্ডিকেশনটা হচ্ছে শেখ হাসিনা নিজের মতো করে যে সংসদীয় সংবিধানের যে সংশোধনগুলো করেছিল, বিএনপিও আবার ওইরকম নিজের মতো করে আর একটা সংশোধনী আনতে চায়, আর একটা পঞ্চদশ সংশোধনী আনতে চায় কিনা সেটার একটা স্বাভাবিকভাবে খুব সন্দেহ তৈরি হয়েছে। এখন বাংলাদেশ ধরেন আপনি যদি প্রতিদিন বলতে থাকেন যে জ্বালানির সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার সমস্যা, ওটার সমস্যা, আর এদিক থেকে একটা সংসদীয় কমিটি করে আবার যদি একটা পঞ্চদশ সংশোধনীর মতো একটা অষ্টদশ সংশোধনী বাংলাদেশে হয়, তারপরে গিয়ে আবার 10 বছর পরে আপনি মানুষের কাছে যে বলবেন যে না ওই সময় সংশোধনীটা হয়েছিল, এটা ভুল হয়েছে, এখন এটা বাতিল করতে হবে, আমরা আন্দোলন করি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেমনটি হুঁশিয়ারি দিয়েছেন যে সংস্কার থেকে পিছিয়ে গেলে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হবে। 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরেছে কি? আরেকটি গণঅভ্যুত্থানের জন্য বাংলাদেশ প্রস্তুত কি? এইটা তো বলা মুশকিল। এটা তো ধরেন মানে এটা অনেকগুলো মানে আছে। আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে 69 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। 69 সাল গণঅভ্যুত্থানের পরে কি হলো? পাকিস্তানের সংবিধান বাতিল হয়ে গেল, আইয়ুব খান চলে গেল। তারপরে কি হলো? আমাদের একটা সংবিধান লাগবে। এই সংবিধানের জন্য একটা এলএফআর আন্ডারে হলো একটা নির্বাচন হলো, গণপরিষদ নির্বাচন। গণপরিষদের নির্বাচনের যে গণরায়, এই গণরায়কে যখন সামরিক শাসক এবং ধরেন ওইখানকার পলিটিশিয়ানরা এটাকে ষড়যন্ত্র করে ভেস্তে দেওয়ার চেষ্টা করলো, তখন কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো। 69-এর পরাধীন দেশের প্রেক্ষাপট বর্তমান স্বাধীন দেশের প্রেক্ষাপটের সাথে মিলে কি? না, পরাধীন দেশের প্রেক্ষাপট, পরাধীন আপনি কিভাবে বলেন? তখন পর্যন্ত এটা পরাধীন না, তখন পর্যন্ত এটা পাকিস্তান রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্র তৈরি করার পেছনে আমাদের পূর্ব বাংলার মানুষের ভূমিকা আছে না? আমরা তো পাকিস্তান রাষ্ট্র চাইছি। কিন্তু ঘটনাটা 6 দফা থেকে শুরু করে আমরা স্বায়ত্তশাসন চাচ্ছি, আমরা তো স্বায়ত্তশাসন চাচ্ছি। তখন 6 দফার মধ্যে আমরা স্বায়ত্তশাসন তো আসলে একটা নতুন শাসন ব্যবস্থা। খেয়াল করেন, বারবারই কিন্তু আমরা শাসন ব্যবস্থা যখন নতুন চাচ্ছি তখনই আমরা ধাক্কা খাচ্ছি। তো শাসন ব্যবস্থা, নতুন শাসন ব্যবস্থা কিংবা একটা মোর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে দাবি, যে লড়াই, এই লড়াইটা এখনো সম্পন্ন হয় নাই। যতক্ষণ পর্যন্ত এটা সম্পন্ন না হবে, এই যে গণরায় আসলো, 70% মানুষ গণভোটে গণরায় দিয়ে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে বলেছে। এখন এইটাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলেনি। শপথ নেওয়ার দিন যে বললো যে আমরা এটা জানি না এটার ব্যাপারে কি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এই গণভোটে বিএনপি ভোট চেয়েছে, ইভেন প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন। ভোট চেয়ে তারা কি করছেন? মানুষকে বুঝিয়েছেন যে আমরা এটার পক্ষে আছি। তাতে মানুষকে বোঝানোর কারণে তাদের কি ভোট বাড়েনি? তারা যদি ওই সময় প্রকাশ্যে বলতো যে না আমরা সংবিধান সংস্কার পরিষদ মানি না, আমরা গণভোটে না ভোট চাই, তাহলে কি তাদের ভোট বাড়তো না কমতো বলে আপনারা কি মনে করেন? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি তারা চাওয়ার পরও যদি তারা 2/3 মেজরিটি না পাইতো, তাহলে কি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত না? অবশ্যই নিত। কেন? কারণ তখন তো তারা একা একা সংবিধান সংশোধন করতে পারতো না। যেহেতু সংশোধন করার ক্ষমতাটা তাদের কাছে চলে এসেছে, তখন গিয়ে তারা বাকি সবাইকে ভুলে গেছে। গণভোট ভুলে গেছে, অন্যান্য রাজনৈতিক দল, সহযোগী শক্তি সবাইকে তারা ভুলে গেছে। ভুলে গিয়ে একদম নিজেদের মতো করে তারা নতুন করে একটা পঞ্চদশ সংশোধনী করতে চায় কিনা, এটা তো একটা দারুণ সন্দেহ তৈরি হয়েছে। এখন আপনার কাছে কি? আপনি তো জনগণের কাছে, আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা গণভোটে হ্যাঁ ভোট চেয়েছি, জনগণ এটা পাশ করেছে। এখন এটাকে বাস্তবায়ন করার জন্য যখন তালবাহানা করা হবে, আপনার আবার জনগণের কাছে যাওয়া ছাড়া আর তো কোনো পথ নাই। পাশাপাশি এই যে সংকট, যে বৈশ্বিক সংকট সহ যে এই যে অর্থনীতির যে সংকট, বৈশ্বিক সংকটের বিষয়টাকে যদি আপনি আলাদাভাবে দেখেন, এখানে ধরেন করণীয় কি ছিল? এটা তো একটা ন্যাশনাল ক্রাইসিস। যে কোনো ন্যাশনাল ক্রাইসিস একটা গণতান্ত্রিক সরকারের কাজ কি? কাজ হচ্ছে সেটাকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে অ্যাকসেপ্ট করা এবং সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসা, প্রয়োজনে একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করা, যে আচ্ছা এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, আসেন আমরা সবাই মিলে এটা ঠিক করি। সরকারের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ দেখা গেছে? আমরা কিন্তু দেখিনি। ইভেন
আপনি লাগাতারভাবে খেয়াল করে দেখেন, লাগাতারভাবে একদিকে ধরেন বিরাট গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে, সরকার লাগাতারভাবে বলতেছে জ্বালানির কোনো সংকট নেই। তাহলে জ্বালানি যাচ্ছে কোথায়? এই যে ডিনাল, এই যে ধরেন চেয়ারে বসলেই ধরেন মনে করেন সব কিছু ঠিক আছে, আলী জোয়েল বলা, আবার হঠাৎ করে এসে 2 দিন আগে অর্থমন্ত্রী বলেছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাতে করে কি ব্যবসায়ীদেরকে এক ধরনের সিগন্যাল দেওয়া যে তোমরা দাম বাড়াও, আমরা কিন্তু বলে দিছি। আবার বেসরকারি খাতের ব্যবসায়ীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী মিটিং করতেছেন, শোনা গেল যে একটা বেসরকারি খাত কি যেন একটা পরামর্শক কমিটি করা হয়েছে ব্যবসায়ীদেরকে নিয়ে, পরে আবার বলা হচ্ছে কমিটি করা হয়নি। খেয়াল করেন, রাজনীতি এবং অর্থনীতি, একটা মুক্তবাজার অর্থনীতির মধ্যে আপনি আছেন, রাজনীতি এবং অর্থনীতি আলাদা রাখতে হবে। যখন আপনি ব্যবসায়ীদেরকে নিয়ে, গুটি কয়েক ব্যবসায়ীকে নিয়ে আপনি আলাদা করে বসেন, তখন পুরো বিজনেস ইন্ডাস্ট্রি, পুরো অর্থনীতিটা ওই গুটি কয়েকের হাতে মনোপলি হয়ে যাওয়ার কিংবা সিন্ডিকেট হয়ে যাওয়ার একটা দারুণ ঝুঁকি তৈরি হয়। রাষ্ট্রের কাজ কি, প্রধানমন্ত্রী কিংবা রাজনীতির কাজ কি? কাজ হচ্ছে গিয়ে সবাই মুক্তবাজার অর্থনীতিতে সবাই প্রতিযোগিতা করবে, সবাই ব্যবসা করবে। যদি কোনো বড় মাছ ছোট মাছকে খেয়ে যেতে চায়, রাষ্ট্র এখানে রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে। কিন্তু রাষ্ট্র যদি প্রতিনিয়ত বড় মাছকে নিয়ে চলতে থাকে এবং বড় মাছকে ফুয়েলিং করতে থাকে, তাহলে তার কোনো ছোট মাছ থাকবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না। আমূল পরিবর্তন সম্ভব কিনা, যেহেতু আমাদের আষ্টেপৃষ্ঠে ফ্যাসিবাদী ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলেছে, সে সঙ্গে আপনারা বলছেন গণভোটের রায় না মানলে সরকার অবৈধ। যে সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, সেই সরকারের বৈধতা কি আসলে গণভোটের রায়ের সঙ্গে সম্পর্কিত কিনা? সরকার দুটো ভোট চেয়েছে। বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি।